আচ্ছা, আজকে আমরা দিনাজপুর বোর্ডের 2021 সালের কোশ্চেন সলভ করব ফিজিক্স। তো 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, 3টা বিন্দুর অবস্থান দেওয়া আছে। সি বিন্দুর হচ্ছে 3 3 - 2, এ বিন্দু হচ্ছে 2 - 3 4, আর বি বিন্দু হচ্ছে 1 2 - 5। ঠিক আছে, তো 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকা যায়, তো ওইভাবে এঁকে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে গ নাম্বার, যে কোন বিএসি নির্ণয় করো, বিএসি, তার মানে এই কোণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা জানি কোণ নির্ণয় করে হচ্ছে ডট গুণনের মাধ্যমে। আমরা এই ক্ষেত্রে যেহেতু এই কোণটা এবি এবং এসি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, বা এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ, তো আমরা এবি এবং এসি এই দুটো ভেক্টরের ডট গুণনের মাধ্যমে এই কোণটা বের করব। এই জন্য আমার এবি ভেক্টর এবং এসি ভেক্টর দরকার। যেহেতু এবি একটা সরণ ভেক্টর, তো সরণ ভেক্টর কীভাবে বের করে জানো, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। এসি ভেক্টর কীভাবে বের করে জানো, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এভাবে বের করবা এ বি এসি। দেন কি ডট গুণনের সাহায্যে বের করবা এ বি ডট এসি ইকুয়াল টু এ বি এর মান ইন্টু এসি এর মান ইন্টু কজ থিটা। এখান থেকে ক্যালকুলেশন করে যে থিটার পাবা সেটাই আসলে আমার আনসার। ঘ নম্বর কি বলা হয়েছে দেখো, যে এ বি বিসি এবং সি এই তিনটা একই সমতলে থাকে কিনা। ঠিক আছে, তো এটা কি করবা, বুঝতেই পারতেছো যে কোনো দুইটা ভেক্টর, ধরো এ বি আর বিসি আমরা ক্রস গুণন করতে পারি। ক্রস গুণন করে যে ভেক্টরটা পাবো তার সাথে আরেকটা যে ভেক্টর আছে সি এ, এটা ডট গুণন করলে যদি 0 হয় তার মানে তিনটা একই সমতলে থাকে, না হলে থাকে না। এই হলো 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা আছে যে চাকাটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো জানো যে রৈখিক ভরবেগের সূত্র কি, ইকুয়াল টু এম ভি। আর কৌণিক ভরবেগ হচ্ছে এম এর বদলে কি হবে আই, ভি এর বদলে ওমেগা। ঠিক আছে, আই কত দেওয়া আছে, আই দেওয়া আছে তোমার 4000। ওকে, আর ওমেগা ডিরেক্ট দেওয়া নাই, তবে আমরা বের করতে পারবো। আমরা তো জানি এস ইকুয়াল টু কি, সরি ভি ইকুয়াল টু কি এস ভাগ টি। ঠিক আছে, তো এটা হচ্ছে রৈখিক বেগ, তো কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল টু এস এর বদল হবে থিটা ভাগ টি। এই থিটাটা হচ্ছে সরণ, কৌণিক সরণ। খেয়াল করো, একবার যদি ঘুরে কতটুকু ঘুরলো, কৌণিক সরণ হয় 2 পাই, বাট ঘুরছে হচ্ছে 1 মিনিটে ঘুরছে হচ্ছে 120 বার, তাহলে টোটাল সরণ হয়েছে 2 পাই ইন্টু 120 1 মিনিটে। তো ক্যালকুলেশন করলে 4 2 2 4 4 পাই পাবো, যেটা আমার ওমেগা। তো ক্যালকুলেশন করে এল এর মানটা বের করে ফেলবা। আচ্ছা, দেন ঘ নাম্বার কি বলা হয়েছে দেখো, যে 1.5 মিনিটে থামানোর জন্য 400 নিউটন মিটার বাধা দানকারী টর্ক বল প্রয়োগ করা হলো। তো হ্যাঁ, এই 1.5 মিনিটে থামাতে চাইছিল, বাট আদৌ পারবে কিনা এটাই জানতে চাইছে ঘ নম্বরে। তো মানে ব্যাপারটা এরকম যে একটা বাস, তো বাসে আমি ব্রেক করলাম, তো বাসটা কত সময় পরে থামবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, তো থামতে কত টাইম লাগবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ব্রেক, যে আমরা যে ব্রেক চাপা মানে আসলে ঋণাত্মক বল প্রয়োগ করা। ঠিক আছে, বা ঋণাত্মক, যেহেতু মন্দন হয় তো বলটা আসলে ঋণাত্মক, তো এক্ষেত্রে ঋণাত্মক টর্কটা দেওয়া আছে। তো সেই ঋণাত্মক বল এফ ইকুয়াল টু এম এ, তো এই ক্ষেত্রে এফটা হয়ে যাবে টাউ, এটা আই, এটা আলফা। ঠিক আছে, তো টাউটা দেওয়া আছে, টাউ দেওয়া আছে তোমার কত, হ্যাঁ 400 নিউটন মিটার। আই হচ্ছে দেওয়া আছে 4000। আর আলফাটা বের করবা, এই ইকুয়াল টু কি জানো, ভি মাইনাস ইউ ভাগ টি। তো এই ক্ষেত্রে আলফাটা হবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওমেগা 1 বলতে যত বেগে মানে ঘুরতেছিল আর কি, এটা আমরা কিন্তু গ থেকে পেয়ে গেছি, সেটা হচ্ছে 4 পাই। ঠিক আছে, মানে এত বেগে, কৌণিক বেগে ইয়াটা চাকাটা ঘুরতেছিল। তো এখান থেকে আমি ওমেগা 1 জানি, ওমেগা 2টাও জানি। কেন, কারণ একটা বাসকে ব্রেক করলে যেমন থেমে যায়, থেমে যাওয়ার পরে যেমন বেগটা 0 হয়ে যায়, এক্ষেত্রেও ঘূর্ণনশীল চাকাটা যখন থেমে যাবে তখন আসলে কৌণিক বেগও 0 হয়ে যাবে। ঠিক আছে, তো তার মানে একটু যদি আরেক লাইন করে দেখাই, যে 4000, ওমেগা 2টা কিন্তু 0, যদি যেহেতু থেমে গেছে। ওমেগা 1টা আসলে 2 পাই, সরি 4 পাই, এটা যেটা বের করলাম না, 4 পাই, 4 পাই ডিভাইড বাই টি। তো এই টিটাই বের করা লাগবে। ঠিক আছে, গাড়িটা থামতে কতটা, চাকাটা থামাতে কত টাইম লাগবে, সেটা কি 1.5 মিনিট না 1.5 মিনিটের চাইতে কম নাকি বেশি, সেটাই বলতে হবে। তারপরে হ্যাঁ 3 নম্বর একটা ভেক্টরের অঙ্ক,
এক কাজ করি আমরা, গ নম্বরটা করি আগে। গ নম্বরটা হচ্ছে এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টরটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর, আর এ ভেক্টর হচ্ছে এটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর মান বি ভেক্টর মান এগুলো দেওয়া আছে। এ ভেক্টর মান হচ্ছে 5, বি ভেক্টর মান হচ্ছে 8। তো বের করতে বলছে এ প্লাস বি, মানে এ আর বি এর লব্ধিটা বের করতে বলছে। এ প্লাস বি যদি আর হয় তাহলে আর এর মান কিভাবে বের করে জানো? এর মান স্কোয়ার প্লাস বি এর মান স্কোয়ার প্লাস 2 এর মান বি এর মান কস এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা 60 ডিগ্রি, এটা ক্যালকুলেশন যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে এ মাইনাস বি ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন। কোণের ব্যাপার স্যাপার আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে ডট গুণনের সাহায্য নেই, ঠিক আছে। ডট গুণনের সাহায্য নিব কার মানে কোন দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ জানতে চাইছে? এ মাইনাস বি ভেক্টর আর এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর থাকে? আই ভেক্টর। তাহলে এই দুইটা ডট গুণনের মাধ্যমে আমরা কোনটা বের করব কিভাবে? এ মাইনাস বি ভেক্টর যেটাই পাই না কেন তার মান ইন্টু আয়ের মান তো 1 ইন্টু কজ থিটা। তো এই থিটাটা বের করা লাগবে, ঠিক আছে। এই জন্য আমার এ মাইনাস বি দরকার। তো এবং ডট গুণ করতে গেলে আমরা আচ্ছা, ভেক্টর দুইটার অবস্থান ভেক্টরটা আমরা ফার্স্টে নির্ণয় করি। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, বি আছে এদিক বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে আমার বি ভেক্টর, আর এ ভেক্টর হচ্ছে ধরো এটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টরটাকে বের করি। খেয়াল করো, বি এর মান, বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে, মানে কোন দিক? জে, ঠিক আছে। কত অংশ? 8, এর মান হচ্ছে 8, তাহলে 8 যে হবে তা অবস্থান ভেক্টর। আচ্ছা, এর অবস্থান ভেক্টর কি হবে? মূল বিন্দু থেকে এই বিন্দুটা ধরো, এই বিন্দুতে যেতে গেলে কি এক্স বরাবর যেতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তাই না? তার মানে এই ভেক্টরটা যদি পেতে চাই তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ লাগবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ লাগবে। উপাংশ বলতে অভিক্ষেপ লাগবে অ্যাকচুয়ালি। তাহলে এই ভেক্টরের অভিক্ষেপ বের করবো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ভেক্টরটা হবে এক্স অক্ষ বরাবর এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos থিটা, কোণ বরাবর? এক্স অক্ষ বরাবর, প্লাস ওয়াই অক্ষ বরাবর এর অভিক্ষেপ কি হবে? দেখো, এটা ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এর ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ হবে কার অভিক্ষেপ? এর হচ্ছে ওকে এ cos থিটা, কোন দিক বরাবর? ওয়াই বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো এ আর বি ভেক্টর যেহেতু তুমি এখন জানো, তো এ মাইনাস বি খুব সহজে বের করতে পারবা। দেন এটার সাথে আই ডট গুণনের মাধ্যমে কোনটা বের করবা যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। না বুঝলে বলবা, নেক্সট ক্লাসে বুঝাই দেবো ভালো মতো। আচ্ছা, দেন 4 নাম্বার বলছে যে রিজার্ভ ট্যাঙ্ক থেকে 10 কেজি পানি ছাদে তোলার জন্য কত শক্তি খরচ হবে? হ্যাঁ, যে পরিমাণ কাজ করব সেই পরিমাণ শক্তি খরচ হবে, তাই না? তো ডাব্লিউ টু জানো, এম জি এইচ। এম হচ্ছে 30 কেজি ভরের পানি উঠাচ্ছি কত মিটার উচ্চতায়? 25 মিটার উচ্চতায়। তো ক্যালকুলেশন করে বের করে ফেলবো। তারপরটা বলা হয়েছে পাম্পটি 1 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারবে কিনা। সেটা তো আমি জানি না, আমি বের করবো। 60 ওয়াটে 60% দক্ষতার একটা পাম্প এবং ক্ষমতা দেওয়া আছে। আচ্ছা, দক্ষতা নিয়ে আমার কাজ নেই। 10 কিলোওয়াট ক্ষমতার একটা পাম্প কত সময়ে ট্যাঙ্কটি খালি করতে পারবে, এবং বলা আছে ট্যাঙ্কটি হচ্ছে তোমার অর্ধপূর্ণ, ঠিক আছে। এই ট্যাঙ্কটি কিন্তু একটা রিজার্ভ ট্যাঙ্ক, এটা কিন্তু তোমার ওই সিলিন্ডার, কুয়ার মতো না, সিলিন্ডারের মতো না। তো এটার আয়তন আয়তকার ঘনবস্তুর আয়তনের মতো। ব্যাপারটা এরকম আর কি। তো এটা সিলিন্ডার আকৃতির না, ঠিক আছে। তো এটা আয়তন বের করবো দৈর্ঘ্য এবং প্রস্থ কোণ উচ্চতা দিয়ে। সিলিন্ডারের আয়তন তো আমরা এর আগে দু একটা যেটা অঙ্ক করছিলাম, পাই স্কয়ার এইচ, তাই না? এই সূত্রটা ইউজ করে করছিলাম। এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কোণ উচ্চতা দিয়ে আয়তন বের করা লাগবে, এবং আয়তনটা লাগবে জানো কেন? কারণ পি ইকুয়াল টু আমরা জানি এম জি ইজ ভাগ টি। তো এই টিটাই বের করতে পারবে যে এতটুকু কাজ করতে কত সময় লাগবে, ঠিক আছে।
ক্ষমতা দেওয়া আছে 10 কিলোওয়াট, 10,000 ওয়াট ভর। খেয়াল করো, আমরা ভর দেওয়া আছে ট্যাঙ্কটি হচ্ছে অর্ধেক ভর্তি ছিল, তো তার মানে আসলে ভরটা হবে ট্যাঙ্কির টোটাল ভরটাকে বের করি, পানির ট্যাঙ্ক, এই ট্যাঙ্কিতে যে পানি আছে সেই পানির টোটাল ভর কত। তো সেভাবে কিভাবে বের করে জানো, সেটা হচ্ছে রো ইকুয়াল টু এম ভাগ ভি। তো এখানে এম হবে হচ্ছে রো ভি, ঠিক আছে, রো হচ্ছে পানির রো হচ্ছে 1000, ভি এই ক্ষেত্রে পায়ের স্কোয়ার এইচ দিয়ে করবো না, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 3 2, ওকে, 4 + 3 + 2 সরি ইন্টু, যাই হোক এটা বের করে যেটাই পাবো সেটা হচ্ছে ভর। সেটা কি, পুরো ট্যাঙ্কটির ভর। এটা যদি একটা ট্যাঙ্ক হয়, পুরো ট্যাঙ্কটির ভর হচ্ছে এইটা, ঠিক আছে। কত হবে, তা হবে হচ্ছে 3 4 12, 12 × 24, তো 24,000। তো আমার কিন্তু পুরো ট্যাঙ্কেই কিন্তু পানি ছিল না, ছিল হচ্ছে অর্ধেক, তাই না। তার মানে এবং ট্যাঙ্কটির উচ্চতা বা গভীরতা যেটা বলা আছে সেটা হচ্ছে 2 মিটার। 2 মিটার মানে বুঝতে পারতেছো, এটা হচ্ছে 0 লেভেল, 0 গভীরতা, এটা হচ্ছে 1 গভীরতা, এটা হচ্ছে 2 গভীরতা। তো এতটুকু ভর্তি ছিল, এত পানি ছিল। তো এতটুকু যেহেতু পানি ছিল, তো তার মানে অর্ধেক পানি ছিল, তার মানে অর্ধেক ভর কত, এই 24,000 - 2 ক্যালকুলেশনে যেটা পাবো এই ভরটা হবে সেই ভর। কারণ কারণ পুরো ভরটা তো আর এই ট্যাঙ্কটি উঠায় নেই, যতটুকু উঠাইছে ততটুকু নিতে হবে। আচ্ছা, জি এইচ, এইচটা খেয়াল করো, এইচটা আমরা কীভাবে বের করবো। এইচ আসলে যদি এমন হতো, এইচটা কীভাবে বের করব এটা আশা করি জানো। সেটা কীভাবে বের করবো, এইচটা একটা গড় নেওয়া লাগে। খেয়াল করো, এটা মিনিমাম গভীরতা কত, পানি উঠাতে গেলে মিনিমাম কত গভীরে নামতে হবে, 1 মিটার নিচে, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম গভীরতা, ম্যাক্সিমাম গভীরতা হচ্ছে 2। তো গড় কীভাবে নেওয়া লাগে আশা করি জানো, সেটা হচ্ছে 1 + 2 / 2 = 3/2 বা 1.5। এটা হচ্ছে আমার এইচ, যে এইচটা এইচ, ঠিক আছে। তো এখানে এম প্রাইম, জি, এইচ এগুলো বের করলে পি এর মান যদি দেওয়া আছে, তো টি এর একটা মান পাবো। সেটা দেখবো যে 1 ঘন্টা হয় কিনা, সেকেন্ডে পাবো সেটাকে মিনিট, দেন ঘন্টায় নিয়ে গিয়ে দেখবো যে সেটা 1 ঘন্টা কিনা। তো 1 ঘন্টা চাইতে বেশি হলে আসলে 1 ঘন্টায় খালি করতে পারবে না ট্যাঙ্কটি, কম হলে তো অবশ্যই পারবে। 5 নাম্বার নাই, এটা আসলে 6 নম্বর চ্যাপ্টার অঙ্ক। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা আমরা করতে পারি। তো 6-এর আচ্ছা, ভরবেগ বের করতে বলছে। তো ভরবেগ মানে তো জানোই, পি = ভর আর বেগের গুণফল। তো ভর দেওয়া আছে কি, ভর দেওয়া আছে 1000 কেজি একটা ভরের একটা বাস। তো বেগটা ডিরেক্ট দেওয়া নাই, আমাকে গতিশক্তি দেওয়া আছে। তুমি গতিশক্তি মানে কিন্তু জানো = ½ mv²। এখান থেকে খুব সহজে ভিটা বের করা যায়। ভি = হচ্ছে 2ek ভাগ m রুট করে যেটা পাবো সেটা ভি বের করে ফেলবো। আচ্ছা, পরেরটা বলা হয়েছে যে বাস নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। আমি কিন্তু বারবার একটা কথা বলছিলাম, রাস্তাটা আসলে ব্যাংকিং কোণটা আসলে ধরো রাস্তার নর্মাল থাকলে তো এরকম রাস্তা যদি বাঁক ঘুরতে চায়, তাহলে কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য এটা ওজনের একটা পার্ট নেওয়ার জন্য পার্ট লাগে আর কি। তো সেটার জন্য এটাকে একটু বাঁকা করে দেওয়া হয়, যাতে বাসটা একটু চলার সময় একটু বাঁকা হয়ে থাকে, কেন্দ্রের দিক বরাবর একটা ওজনের একটা যেন উপঅংশ থাকে। তো এই জন্য একটু এক পাশ নিচু, ভিতরের প্রান্তটা নিচু, বাইরের প্রান্ত একটু উঁচুতে দেওয়া হয়, যে কারণে একটা কোণে উঁচু করা হয়, তাই না। একটা কোণ, এই কোণটা হচ্ছে ব্যাংকিং কোণ। তো উচ্চতা এবং যদি রাস্তার প্রস্থটা দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই থিটাটা বের করতে পারি, এবং দুইটাই দেওয়া আছে। তো সাইন থিটা = আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। এক্ষেত্রে লম্বটা হচ্ছে উচ্চতাটা আর অতিভুজটা হচ্ছে রাস্তার প্রস্থ। তো উচ্চতা 0.3, এটা হচ্ছে 7। তো ক্যালকুলেশন করে থিটাটা বের করবো। থিটাটা বের করার পরে আমাকে আসলে লাগবে বেগ কত, ঠিক আছে। আমরা সূত্র তো জানি, tan θ = v²/g, ব্যাংকিং কোণের যে মেইন সূত্রটা। এখান থেকে ক্যালকুলেশন করি ভি = tan θ। এই থিটা কোন থিটা, এই থিটা হচ্ছে যে এই থিটা যেটা পাবো সেই থিটা হচ্ছে এই থিটা ইন্টু আর ইন্টু জি। ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করবো। বের করে দেখবা যে আচ্ছা বাসটা কত বেগে বাঁক নিতে চাচ্ছিল। আচ্ছা, কত বেগে সেটা তো আমরা ঘ নাম্বার থেকে পেয়ে গেছি। এই যে গতিশক্তি যে দেওয়া আছে, তার মানে আসলে বেগটাও দেওয়া আছে, ঠিক আছে। তো এই বেগের চাইতে এই বেগ বেশি না কম সেটা দেখতে হবে। যদি এটা চাইতে এটা বেশি হয়, তার মানে এই বেগে বাঁক নিতেই পারবে। বাট এটা যদি কম হয়, তার মানে এটাই ম্যাক্সিমাম বেগ। একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট বেগ থাকে, সেই বেগটা হচ্ছে এই বেগ। এর সাথে যদি বেশি বেগে ঘুরতে চায় তাহলে ছিটকে যাবে, ঠিক আছে। এটা বের করে দেখবা কি অবস্থা। 7
নম্বর হচ্ছে স্প্রিং এর অঙ্ক। স্প্রিং এর অঙ্ক তো আমি আসলে আগে করাই নাই, তো আপাতত এটা স্কিপ করবো, নেক্সট ক্লাসে আমি এটা করে দিব। 8 নম্বর হচ্ছে শিশির আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক। তো 8 নম্বরটা আমরা করতে পারি। 8-এর আর্দ্র বাল্বের তাপমাত্রা বের করতে বলছে। তো অনেক কিছু দেওয়া আছে। ওই রুমের ওই রুমের বায়ুর তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে θ1, বা এটা শুষ্ক বাল্বের তাপমাত্রা 30 ডিগ্রি, শিশিরাঙ্ক হচ্ছে 15 ডিগ্রি, আর জিও দেওয়া আছে 1.65। আসলে বের করতে হবে আমাকে θ2, ঠিক আছে? এটা হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা। তো সূত্র তো জানোই, θ1 - θ = g ইন্টু θ1 - θ2। তো ক্যালকুলেশন করে বের করে ফেলো θ2 = হোয়াট। আচ্ছা, এটা গ নাম্বার ছিল। ঘ নাম্বারটা কি বলা হয়েছে দেখো, যে আচ্ছা ওই যদি জানলা খুলে দেওয়া হয় তাহলে ঘর থেকে জলীয় বাষ্প বাইরে যাবে নাকি বাইরে থেকে ঘরে আসবে? তো এটা আসলে চাপের উপর নির্ভর করে, জলীয় বাষ্পের চাপের উপর। জলীয় বাষ্প চাপ যদি ঘরের বেশি হয় তাহলে ঘর থেকে বাইরে যাবে, আর বাইরে থেকে যদি বাইরের ওই তাপমাত্রায় যদি বাইরের জলীয় বাষ্প বেশি হয়, জলীয় বাষ্প চাপ, তাহলে বাইরে থেকে ভিতরে আসবে। তো ঘরের এফ আমরা জানি কিনা জানি না, দেখি। এফ হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে চাপ, সেটা কি ডিরেক্ট দেওয়া আছে? হ্যাঁ, ডিরেক্ট দেওয়া আছে। তার মানে ঘরের চাপটা আসলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে বাইরের, আচ্ছা বায়ুর বাইরে, ঘরের বাইরের যে বায়ু তাপমাত্রা, সেই তাপমাত্রাটা হচ্ছে 26 ডিগ্রি, ঠিক আছে? তো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর চাপ কত সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, আসলে এটা আমি বুঝতেছি না, কারণ সবকিছু তো ডিরেক্ট দেওয়া আছে। তো ডিরেক্ট দেওয়া থাকলে আসলে কিভাবে কি করা লাগবে। তো যাই হোক, তো আপাতত মানে আমরা ঘরের ভিতরের চাপ বের করব, ঘরের বাইরের জলীয় বাষ্প চাপ বের করব, বের করে দেখবো যে কোন চাপ বেশি, ঠিক আছে? যেটা বেশি হয় সেখান থেকে অন্যদিকে হচ্ছে ইয়েটা যাবে। ঘরের চাপ যদি বেশি হয় ঘর থেকে বাইরে, বাইরের চাপ বেশি হলে বাইরে থেকে ঘরের ভিতরে জলীয় বাষ্প প্রবেশ করবে, ঠিক আছে?